অপারেশন এপিক ফিউরির সাফল্যের পেছনে ছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি মোসাদের দীর্ঘমেয়াদী এবং নিবিড় সমন্বয়। সিআইএ গত কয়েক মাস ধরে খামেনির দৈনন্দিন রুটিন এবং তার ব্যক্তিগত ও রাজনৈতিক গতিবিধির ওপর তীক্ষ্ণ নজরদারি চালায়। গোয়েন্দারা খামেনির পারিবারিক সদস্য, উপদেষ্টা এবং নিরাপত্তা রক্ষীদের গতিবিধি বিশ্লেষণ করে একটি নিখুঁত ডেটাবেস তৈরি করেছিলেন। তারা এমন কিছু প্যাটার্ন শনাক্ত করতে সক্ষম হন যা খামেনির গোপনীয় অবস্থান উন্মোচন করে দেয়। অপারেশনের চূড়ান্ত প্রস্তুতির জন্য সৌদি আরবের প্রভাবও উল্লেখযোগ্য ছিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান একাধিকবার মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ করেন এবং ইরানকে আরও বিপজ্জনক হয়ে ওঠার আগেই আঘাত করার আহ্বান জানান। এই আঞ্চলিক চাপ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির নতুন গতি মার্কিন প্রেসিডেন্টকে পূর্ববর্তী বছরের অবস্থান থেকে সরে এসে খামেনিকে হত্যার সবুজ সংকেত দিতে বাধ্য করে। সিআইএ নিশ্চিত হয় যে ২৮ ফেব্রুয়ারি সকালে খামেনি তার প্রধান সামরিক ও নিরাপত্তা উপদেষ্টাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যই ছিল অপারেশন এপিক ফিউরির মূল চাবিকাঠি। 2026 সালের ২৮ ফেব্রুয়ারি শনিবার ছিল ইরানি কর্মসপ্তাহের প্রথম দিন এবং পবিত্র রমজান মাস চলাকালীন একটি সময়। এই দিনের প্রথম প্রহরেই ইসরায়েলি বিমান বাহিনী এবং মার্কিন নৌবাহিনীর সমন্বিত কমান্ড এই হামলাটি পরিচালনা করে। আক্রমণের সময় এবং ধরনটি ছিল অত্যন্ত সাহসী এবং কৌশলগতভাবে চমকপ্রদ। দিবালোকে আক্রমণ এবং আকাশপথের আধিপত্য। সাধারণত ডিক্যাপিটেশন স্ট্রাইক বা বিশেষ অপারেশনগুলো রাতের অন্ধকারে পরিচালনা করা হয় যাতে গোপনীয়তা বজায় থাকে। কিন্তু অপারেশন এপিক ফিউরি সম্পন্ন হয় সকাল ৮:১০ দিনের উজ্জ্বল আলোতে। এই দিনের বেলায় হামলার মূল লক্ষ্য ছিল ইরানকে অপ্রস্তুত অবস্থায় ধরা। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তেহরানের আকাশে উপস্থিত হওয়ার পর খামেনির সুরক্ষিত কম্পাউন্ড লক্ষ্য করে মোট ৩০টি উচ্চক্ষমতাসম্পন্ন বোমা নিক্ষেপ করে। এই হামলার ব্যাপকতা এটি ছিল যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে তীব্র ভূমিকম্প অনুভূত হয় এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলী পুরো তেহরানের আকাশ ঢেকে দেয়। আক্রমণটি সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তি এবং নিখুঁত ট্র্যাকিং সিস্টেম। ট্রাম্প পরবর্তী সময়ে তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন যে খামেনি এবং তার সঙ্গীরা মার্কিন ও ইসরায়েলি হাইলি সোফিস্টিকেটেড ট্র্যাকিং সিস্টেম এড়ানো সম্ভব ছিল না। তেহরানের খামেনি কম্পাউন্ড ছাড়াও একই সময়ে শহরের আরও অন্তত দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থানে হামলা চালানো হয় যাতে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে এটি ছিল একটি ম্যাসিভ, ওয়াইল্ডলি বোল্ড ডেটাইম অ্যাটাক যা শুরুতেই ইরানের প্রধান নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেয়। অভিযানের বিবরণ প্রধান তথ্য ও উপাত্তভিযানের নাম অপারেশন এপিক ফিউরি, অপারেশন এপিক ফিউরি, তারিখ ও সময় ২৮ ফেব্রুয়ারি 2026, সকাল ৮:১০ তেহরান সময়। প্রধান লক্ষ্যবস্তু আজাতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ড। অপারেশন এপিক ফিউরি, আজাতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ড এবং ইরানের রাজনৈতিক ও কৌশলগত রূপান্তরের একটি বিস্তারিত বিশ্লেষণ। আজকের এই রহস্যময় ভিডিওতে আমরা অনুসন্ধান করব আজাতুল্লাহ খামেনিকে নিয়ে আলোচিত একটি বিষয়। এই ঘটনার পেছনের অজানা তথ্য, নেপথ্যের গল্প এবং বাস্তব চিত্র জানতে ভিডিওটি শেষ পর্যন্ত। 2026 সালের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব এবং সুদূরপ্রসারী পরিবর্তনের সূচনা ঘটে। ওই দিন স্থানীয় সময় সকাল ৮:১০ ইরানের সর্বোচ্চ নেতা আজাতুল্লাহ আলী খামেনিকে একটি যৌথ মার্কিন ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে তেহরানে তার নিজস্ব বাসভবনে হত্যা করা হয়। অপারেশন এপিক ফিউরি, অপারেশন এপিক ফিউরি ছদ্মনামের এই সামরিক অভিযানটি কেবল একজন রাষ্ট্রপ্রধানের হত্যাকাণ্ড ছিল না, বরং এটি ছিল ইরানের ৪ দশকেরও বেশি পুরনো ইসলামী শাসন ব্যবস্থাকে সমূলে উপরে ফেলার একটি সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ। এই ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্ব নির্মূল অভিযানের মাধ্যমে ইরান কেবল তার সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতাকেই হারায়নি, বরং দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোর প্রায় সম্পূর্ণ শীর্ষ স্তরটি এই আক্রমণে ধ্বংস হয়ে যায়। এই বিশ্লেষণের মাধ্যমে খামেনি হত্যাকাণ্ডের পূর্বাপর পরিস্থিতি, গোয়েন্দা তৎপরতা, আক্রমণের কৌশলগত দিক এবং এর বৈশ্বিক প্রভাবকে বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে। আক্রমণের প্রেক্ষাপট ও কোয়ার্টার 2026 সালের 12 দিনের যুদ্ধের উত্তরাধিকার। 2026 সালের এই চূড়ান্ত আঘাতটি আকস্মিক কোনো ঘটনা ছিল না,
বরং এর সিক্রেট প্রথিত ছিল Q20 সালের জুন মাসে সংঘটিত ইরান ও ইসরায়েলের মধ্যেকার সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী 12 দিনের যুদ্ধ এর মধ্যে। Q20 সালের 13 থেকে 24 জুন পর্যন্ত চলা সেই যুদ্ধে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করে ইরানের পারমাণবিক অবকাঠামো এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার ওপর ব্যাপক হামলা চালায়। সেই সময়েই ইসরায়েল খামেনিকে হত্যার একটি পরিকল্পনা করেছিল, কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় ভেটো প্রদান করেন। ট্রাম্পের তৎকালীন যুক্তি ছিল যে সরাসরি রাষ্ট্রপ্রধানকে হত্যা করার পরিবর্তে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করাই হবে অধিকতর যুক্তিযুক্ত কৌশল। তবে Q20 সালের সেই যুদ্ধের ফলাফল ইরানের জন্য ছিল চরম অবমাননাকর। যদিও ইরানি প্রোপাগান্ডা সেই যুদ্ধকে বিজয় হিসেবে দেখানোর চেষ্টা করেছিল, বাস্তবে তা ছিল দেশটির সামরিক সক্ষমতার একটি বড় পরাজয়। যুদ্ধের পর খামেনি অত্যন্ত নিভৃতচারী হয়ে পড়েন এবং তার নিরাপত্তা ব্যবস্থাকে অভূতপূর্ব স্তরে উন্নীত করেন। তেহরানের তার নিজস্ব কম্পাউন্ডের নিচে এমন একটি গভীর বাংকার তৈরি করা হয়েছিল যেখানে পৌঁছাতে লিফটে 5 মিনিটেরও বেশি সময় লাগত। এই উচ্চমাত্রার সতর্কতা সত্ত্বেও ইরান Q20 সালের শেষভাগ থেকে পুনরায় তাদের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা পুনর্গঠন শুরু করে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করে। Q20 সালের সেপ্টেম্বরে IAEA রিপোর্ট করে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি করেছে, যা অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত। এই ক্রমবর্ধমান হুমকি এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি নেটওয়ার্কের সক্রিয়তা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি চূড়ান্ত পদক্ষেপের দিকে ধাবিত করে। অপারেশন এপিক ফিউরির সাফল্যের পেছনে ছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলি মোসাদের দীর্ঘমেয়াদী এবং নিবিড় সমন্বয়। CIA গত কয়েক মাস ধরে খামেনির দৈনন্দিন রুটিন এবং তার ব্যক্তিগত ও রাজনৈতিক গতিবিধির ওপর তীক্ষ্ণ নজরদারি চালায়। গোয়েন্দারা খামেনির পারিবারিক সদস্য, উপদেষ্টা এবং নিরাপত্তা রক্ষীদের গতিবিধি বিশ্লেষণ করে একটি নিখুঁত ডেটাবেস তৈরি করেছিলেন। তারা এমন কিছু প্যাটার্ন শনাক্ত করতে সক্ষম হন যা খামেনির গোপনীয় অবস্থান উন্মোচন করে দেয়। অপারেশনের চূড়ান্ত প্রস্তুতির জন্য সৌদি আরবের প্রভাবও উল্লেখযোগ্য ছিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান একাধিকবার মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ করেন এবং ইরানকে আরও বিপজ্জনক হয়ে ওঠার আগেই আঘাত করার আহ্বান জানান। এই আঞ্চলিক চাপ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির নতুন গতি মার্কিন প্রেসিডেন্টকে পূর্ববর্তী বছরের অবস্থান থেকে সরে এসে খামেনিকে হত্যার সবুজ সংকেত দিতে বাধ্য করে। CIA নিশ্চিত হয় যে 28 ফেব্রুয়ারি সকালে খামেনি তার প্রধান সামরিক ও নিরাপত্তা উপদেষ্টাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যই ছিল অপারেশন এপিক ফিউরির মূল চাবিকাঠি। 2026 সালের 28 ফেব্রুয়ারি শনিবার ছিল ইরানি কর্মসপ্তাহের প্রথম দিন এবং পবিত্র রমজান মাস চলাকালীন একটি সময়। এই দিনের প্রথম প্রহরেই ইসরায়েলি বিমান বাহিনী এবং মার্কিন নৌবাহিনীর সমন্বিত কমান্ড এই হামলাটি পরিচালনা করে। আক্রমণের সময় এবং ধরনটি ছিল অত্যন্ত সাহসী এবং কৌশলগতভাবে চমকপ্রদ। দিবালোকে আক্রমণ এবং আকাশপথের আধিপত্য। সাধারণত ডিক্যাপিটেশন স্ট্রাইক বা বিশেষ অপারেশনগুলো রাতের অন্ধকারে পরিচালনা করা হয় যাতে গোপনীয়তা বজায় থাকে, কিন্তু অপারেশন এপিক ফিউরি সম্পন্ন হয় সকাল 8:10 মিনিটে দিনের উজ্জ্বল আলোতে। এই দিনের বেলায় হামলার মূল লক্ষ্য ছিল ইরানকে অপ্রস্তুত অবস্থায় ধরা। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তেহরানের আকাশে উপস্থিত হওয়ার পর খামেনির সুরক্ষিত কম্পাউন্ড লক্ষ্য করে মোট 30টি উচ্চক্ষমতাসম্পন্ন বোমা নিক্ষেপ করে। এই হামলার ব্যাপকতা এতই ছিল যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে তীব্র ভূমিকম্প অনুভূত হয় এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলী পুরো তেহরানের আকাশ ঢেকে দেয়। আক্রমণটি সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তি এবং নিখুঁত ট্র্যাকিং সিস্টেম। ট্রাম্প পরবর্তী সময়ে তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন যে খামেনি এবং তার সঙ্গীরা মার্কিন ও ইসরায়েলি হাইলি সফিস্টিকেটেড ট্র্যাকিং সিস্টেম এড়ানো সম্ভব ছিল না। তেহরানের খামেনি কম্পাউন্ড ছাড়াও একই সময়ে শহরের আরও অন্তত 2টি গুরুত্বপূর্ণ সামরিক স্থানে হামলা চালানো হয় যাতে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে এটি ছিল একটি ম্যাসিভ, ওয়াইল্ডলি বোল্ড ডেটাইম অ্যাটাক যা শুরুতেই ইরানের প্রধান নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেয়। অভিযানের বিবরণ প্রধান তথ্য ও উপাত্তভিযানের নাম অপারেশন এপিক ফিউরি,
তারিখ ও সময় 28 ফেব্রুয়ারি 2026 সকাল 8:10 তেহরান সময় প্রধান লক্ষ্যবস্তু আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ড। তেহরান আক্রমণের ধরন যৌথ মার্কিন ইসরায়েলি বিমান হামলা, ডিক্যাপিটেশন স্ট্রাইক, নিক্ষিপ্ত বোমার সংখ্যা 30টি, শুধুমাত্র খামেনি কম্পাউন্ডে, সহায়ক বাহিনী সিআইএ, গোয়েন্দা তথ্য, মার্কিন নৌ ও বিমান বাহিনী, নেতৃত্ব নির্মূলের ব্যাপকতা এবং হতাহতদের তালিকা। অপারেশন এপিক ফিউরির প্রধান উদ্দেশ্য কেবল খামেনিকে হত্যা করাই ছিল না, বরং ইরানের শাসন ব্যবস্থার পুরো কমান্ড চেইনকে ধ্বংস করা ছিল এর লক্ষ্য। হামলায় খামেনির সাথে তার পরিবারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এবং দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারাও নিহত হন। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং ফোর্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী হামলায় খামেনি পরিবারের নিম্নলিখিত সদস্যরা নিহত হন: খামেনির কন্যা, খামেনির জামাতা, খামেনির নাতি, খামেনির পুত্রবধূ। পারিবারিক সদস্যদের পাশাপাশি ইরানের নিরাপত্তা ও সামরিক নীতি নির্ধারকদের একটি বড় অংশ এই হামলায় নিশ্চিহ্ন হয়ে যায়। খামেনির সাথে বৈঠকে উপস্থিত থাকা অবস্থায় প্রাণ হারান ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এরগক এর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি, জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এবং খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। কিছু সূত্র মতে তিনি আহত, আবার কিছু সূত্রে নিহত। নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথ্য অনুযায়ী ওই দিন ইরানের মোট 48 জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এছাড়াও তেহরান এবং অন্যান্য প্রদেশে চালানো হামলায় অন্তত 200 জন ইরানি নাগরিক নিহত এবং 700 জনেরও বেশি আহত হন। বিশেষ করে দক্ষিণ ইরানে একটি মেয়েদের স্কুলে হামলা চললে সেখানে 108 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া যায়, যা একটি বিশাল মানবিক বিপর্যয় তৈরি করে। অভ্যন্তরীণ প্রতিক্রিয়া, শোক, দমন এবং আনন্দ। খামেনির মৃত্যুর খবর ইরানি সমাজের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দেয়। সরকার তাৎক্ষণিকভাবে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করে। তবে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার বাইরে সাধারণ জনগণের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। রাষ্ট্রীয় শোক এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা। খামেনির মৃত্যুর ঘোষণা আসার পরপরই তেহরান এবং অন্যান্য প্রধান শহরের রাস্তায় বাসিজ এবং আইআরজিসি সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা লাঠি এবং টিয়ার গ্যাস ব্যবহার করে যে কোনো ধরনের জনসমাগম ছত্রভঙ্গ করে দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থাপকদের শোকাতুর অবস্থায় সংবাদ পাঠ করতে দেখা যায়। তেহরানের এঙ্গেলাব স্কোজারে হাজার হাজার কট্টর সমর্থক জড়ো হয়ে খামেনির ছবি হাতে শোক প্রকাশ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়। তবে এই শোক সমাবেশের ভিড় ছিল মূলত সরকারি মদতপুষ্ট এবং কট্টরপন্থীদের দ্বারা পরিচালিত। জনগণের উল্লাস এবং মুক্তির আকাঙ্ক্ষা। বিপরীতভাবে ইরানের অনেকগুলো শহর যেমন তেহরান, মাশহাদ, আরাক এবং রাশতে খামেনির মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। অনেক ইরানি নাগরিক একে তাদের দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্তির সুযোগ হিসেবে দেখছেন। মাশহাদের শিক্ষার্থীদের মোটরসাইকেল মিছিল করতে এবং তেহরানের কিছু জায়গায় মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। বিশেষ করে Q20 সালের জানুয়ারি মাসে ইরানি সরকারের নির্মম দমনপীড়নে যারা স্বজন হারিয়েছিলেন, তারা খামেনির মৃত্যুকে ঐশ্বরিক বিচার হিসেবে বর্ণনা করেছেন। অনেকেই মাহসা আমিনির মতো বিপ্লবের আইকনদের নামে স্লোগান দেন এবং মনে করেন যে এটি ইরানের স্বৈরশাসনের শেষ অধ্যায়। উত্তরাধিকার সংকট এবং অন্তর্বর্তীকালীন রাষ্ট্র পরিচালনা। আকস্মিকভাবে খামেনির মৃত্যু ইরানের ধর্মতাত্ত্বিক শাসন ব্যবস্থাকে একটি অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে। সংবিধানে উত্তরাধিকারের স্পষ্ট দিকনির্দেশনা থাকলেও বর্তমান যুদ্ধের পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ এবং সংবিধানের প্রযোগ। ইরানের সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যুতে একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠিত হয়, যা স্থায়ী উত্তরাধিকারী নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে। বর্তমান পরিস্থিতিতে এই পরিষদে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনিয়েজেই, গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আজাতুল্লাহ আলীরেজা আরাফি। এই পরিষদকে অবিলম্বে অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর বৈঠক ডেকে নতুন নেতা নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তবে অনেক শীর্ষ নেতার মৃত্যুর কারণে এই বৈঠকটিও অনিশ্চিত হয়ে পড়েছে। সম্ভাব্য উত্তরাধিকারীদের বিশ্লেষণ। ইরানের সর্বোচ্চ নেতার পদের জন্য বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থীর নাম দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। তবে খামেনির আকস্মিক মৃত্যুতে এই সমীকরণটি জটিল হয়ে গেছে। সম্ভাব্য প্রার্থী রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান শক্তির ভিত্তিমজতবা খামেনি। আলী খামেনির পুত্র, অত্যন্ত শক্তিশালী এবং নিভৃতচারী নেতা। আইআরজিসি এবং বাশিজ বাহিনীর ওপর গভীর প্রভাব। আলীরেজা আরাফি, সিনিয়র ধর্মীয় নেতা এবং বর্তমানে অন্তর্বর্তী পরিষদের সদস্য। কোমের ধর্মীয় প্রতিষ্ঠানের সমর্থন এবং বর্তমান প্রশাসনিক দায়িত্ব। হাসান খোমেনি, রুহুল্লাহ খোমেনির নাতি, তুলনামূলক মধ্যপন্থী হিসেবে পরিচিত। সংস্কারপন্থী গোষ্ঠী এবং খোমেনি পরিবারের ঐতিহাসিক লিগ্যাসি। গোলাম হোসেইন মোহসেনিয়েজেই, বিচার বিভাগের প্রধান এবং নিরাপত্তা গোয়েন্দা বিশেষজ্ঞ। বিচার ব্যবস্থা এবং গোয়েন্দা নেটওয়ার্কের ওপর নিয়ন্ত্রণ। আইআরজিসির ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষক মনে করছেন যে ইরান একটি প্রকাশ্য সামরিক শাসনের দিকে ধাবিত হতে পারে, যেখানে আইআরজিসি কমান্ডাররা পর্দার আড়াল থেকে সরাসরি ক্ষমতা দখল করবেন। যুদ্ধের এই সংকটকালে তারা হয়তো কোনো শক্তিশালী ধর্মীয় নেতাকে পুতুল হিসেবে বসিয়ে সামরিক জান্তার মতো দেশ পরিচালনা করতে পারে। ইরানের পাল্টা হামলা এবং আঞ্চলিক উত্তেজনার বিস্তার। খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান তাৎক্ষণিকভাবে একটি বিশাল বিদ্রোহ এবং পাল্টা আক্রমণের ডাক দেয়। 1 মার্চ এর সকাল থেকেই ইরান থেকে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটির লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা শুরু হয়। ইসরায়েলে ইরানি মিসাইল হামলা। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বেইত শেমেশ শহরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে অন্তত 9 জন নিহত এবং 28 জন আহত হয়। ইসরায়েলের উত্তরাঞ্চলে অবিরত বিমান হামলার সাইরেন বাজতে থাকে এবং হাজার হাজার নাগরিককে বোমা আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়। আইআরজিসি জানিয়েছে যে তারা ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের 6ষ্ঠ পর্যায়ের আক্রমণ পরিচালনা করছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আক্রমণ। ইরান কেবল ইসরায়েল নয়, বরং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও তাদের লক্ষ্যবস্তু করেছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন 5th ফ্লিটের সদর দপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবস্থানে অন্তত 165টি ব্যালিস্টিক মিসাইল এবং 541টি ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌ সদর দপ্তর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ফলে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং মার্কিন হতাহত। আইআরজিসি দাবি করেছে যে তারা 4টি ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে মার্কিন বিমানবাহী রন্তরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এব্রাহাম লিঙ্কন এ আঘাত করেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং জানিয়েছে যে মিসাইলগুলো রন্তরীর ধারের কাছেও আসতে পারেনি। তা সত্ত্বেও মার্কিন সামরিক বাহিনী স্বীকার করেছে যে ইরানি হামলায় 3 জন মার্কিন সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছে। বিশ্ব অর্থনীতি এবং নৌচলাচলে বিধ্বংসী প্রভাব। খামেনি হত্যাকাণ্ডের ফলে উদ্ভূত সংঘাত বিশ্ব অর্থনীতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে জ্বালানি এবং বৈশ্বিক সরবরাহ চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালীর অচলাবস্থা। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কার্যকরভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/4 পরিবহন করা হয়। ইরানের এই ঘোষণার পর বৈশ্বিক শিপিং জায়ান্ট মেরস্ক এবং এমএসসি নোস্ক হরমুজ প্রণালী দিয়ে সমস্ত জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। তাদের জাহাজগুলোকে এখন আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা পরিবহন সময় এবং খরচ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অর্থনৈতিক খাত বর্তমান অবস্থা। মার্চ 2, 2026 প্রভাব ও ক্ষয়ক্ষতি। জ্বালানি বাজার। ওপেকের উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও তেলের দাম ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারে অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা। শিপিং রুট। হরমুজ প্রণালী স্থগিত, রিরুটিং শুরু। 60টি ফরাসি জাহাজ আটকা পড়েছে। মাশুল $2,000 বৃদ্ধি। বিমান চলাচল। দুবাই, কাতার ও ইসরায়েলের আকাশপথ কার্যত খালি। হাজার হাজার ফ্লাইট বাতিল। এয়ার ইন্ডিয়া ও এমিরেটসের উড়ান ব্যাহত।
স্টক মার্কেট, দুবাই ও আবুধাবি স্টক এক্সচেঞ্জ বন্ধ। মধ্যপ্রাচ্যে বিনিয়োগকারীদের আস্থা হ্রাস, বৈশ্বিক ভূরাজনীতিতে মেরুকরণ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। খামেনি হত্যাকাণ্ডের পর বিশ্ব নেতৃবৃন্দ স্পষ্ট দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। এই হত্যাকাণ্ড কেবল একটি আঞ্চলিক সংকট নয়, বরং একটি বৈশ্বিক রাজনৈতিক সংঘাতের রূপ নিয়েছে। পশ্চিমা মিত্রদের সমর্থন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে সন্ত্রাসের বিরুদ্ধে বিজয় হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প দাবি করেছেন যে এটি ইরানি জনগণের জন্য তাদের দেশ ফিরিয়ে নেওয়ার সেরা সুযোগ। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি যৌথ বিবৃতিতে জানিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ রক্ষায় এবং ইরানি আগ্রাসন মোকাবিলায় মার্কিন বাহিনীর সাথে সমন্বয় করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন যাতে ইরানি মিসাইল ডিপো লক্ষ্য করে হামলা চালানো যায়। রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার নিন্দা। বিপরীতভাবে রাশিয়া এবং চীন এই হামলাকে নৃশংস এবং অবৈধ বলে বর্ণনা করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং ইরানের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। রাশিয়া মনে করে যে এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে একটি অনিয়ন্ত্রিত বিপর্যয় ডেকে আনতে পারে। চীন এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়াকে জানিয়েছেন যে আলোচনারত একটি দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে হত্যা করা অগ্রহণযোগ্য এবং এটি বিশ্বকে জঙ্গলের আইনের দিকে ঠেলে দিচ্ছে। উত্তর কোরিয়াও এই আক্রমণকে মার্কিন ইসরায়েলি গ্যাংস্টার লাইক আচরণের বহিঃপ্রকাশ বলে নিন্দা জানিয়েছে। আঞ্চলিক প্রক্সি এবং অরাষ্ট্রীয় পক্ষসমূহ। খামেনির মৃত্যুতে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এবং হামাসের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। হামাস একে একটি কাপুরুষোচিত হামলা হিসেবে বর্ণনা করেছে এবং খামেনিকে ফিলিস্তিনি প্রতিরোধের মূল সমর্থক হিসেবে শ্রদ্ধা জানিয়েছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিরাও ইরানের পক্ষে যুদ্ধে সামিল হওয়ার ঘোষণা দিয়েছে। আজাতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড আধুনিক ভূরাজনীতির ইতিহাসে একটি নতুন মোড়। এর ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতে যে পরিবর্তন আসবে তা দীর্ঘস্থায়ী হবে। প্রথমত, ইরানের শাসন ব্যবস্থা এখন একটি নজিরবিহীন সংকটের মুখে। খামেনি গত ৩৬ বছর ধরে যে রাজনৈতিক ভারসাম্য বজায় রেখেছিলেন তা হঠাৎ ভেঙে পড়েছে। আইআরজিসি এবং ক্ল্যারিক্যাল এলিটের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ইরানকে একটি গৃহযুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে। যদি কোনো শক্তিশালী নেতৃত্ব দ্রুত প্রতিষ্ঠিত না হয়, তবে ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে ডিটারেন্স বা প্রতিরোধের সংজ্ঞাই পাল্টে গেছে। এতদিন মনে করা হতো যে সর্বোচ্চ নেতাকে সরাসরি আক্রমণ করা একটি রেড লাইন যা কেউ অতিক্রম করবে না। কিন্তু অপারেশন এপিক ফিউরি প্রমাণ করেছে যে গোয়েন্দা শ্রেষ্ঠত্ব এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে যে কোনো লক্ষ্যবস্তুকেই নির্মূল করা সম্ভব। এটি মধ্যপ্রাচ্যের অন্যান্য শাসকদের জন্য একটি